নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ২৭, রহস্যের পর্দা উন্মোচন পর্ব এটি। বিকেলে ৩:৩০। হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে পেশেন্টের পরিবারের সকল অস্থির পায়চারি করছে। পেশেন্টের মা তো বাবার ছেলে ছেলে হয়ে জ্ঞান হারাচ্ছেন। অপারেশন এখনো চলছে, সকলে ভীতি সন্ত্রস্ত। কখনো না জানি কি দুঃসংবাদ শুনতে হয়। আরও মিনিট ২০ পর রুমের বাতি নিভে গেল। সকলেই ভয়াতুর দৃষ্টিতে তাকালো সেদিকে। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো তুহিনা সহ আরও দুজন স্যাটিস্টেশন অ্যাটেস্টেড। তারা পেশেন্টের পরিবারের দিকে তাকিয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে। লোকটার বাবা ধীর পায়ে এগিয়ে এসে আহত কণ্ঠে শুধালেন, বেঁচে আছে তো আমার ছেলে? ওনার অবস্থা দেখে তুহিনার ভীষণ কষ্ট হলো, তবু সে সাবলীল ভঙ্গিতে জানালো, পেশেন্টের কন্ডিশনের সম্পর্কে ডাক্তার চৌধুরী বলবেন। আরও ২ মিনিট পর অপারেশন থিয়েটার থেকে বের হলো শুদ্ধ। টানা ৬ ঘন্টা লেগেছে তাই এই সার্জারি কমপ্লিট করতে। পেশেন্টের বাবা শুদ্ধকে দেখে ধীর পায়ে তার কাছে এগিয়ে করুণ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বাবা, বেঁচে আছে তো আমার ছেলে? কণ্ঠ ভীষণ আহত শোনালো ভদ্রলোকের। শুদ্ধ কয়েক সেকেন্ড ওনার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে যথেষ্ট বিনয়ীভাবে সম্মতি জানিয়ে বলল, বেঁচে আছে, তবে ৭২ ঘন্টা পার না হলে বলা যাচ্ছে না অপারেশন কতটা সাকসেসফুল হয়েছে, তাই আপাতত আল্লাহর উপর ভরসা রাখুন বলে চলে গেল। ভদ্রলোকের চোখে মুখে তীব্র অসহায়ত্ব। তিনি এই উত্তরে সন্তুষ্ট হতে পারলেন না। তুহিনা সহ অন্যান্য অ্যাটেস্টাররা দেখল ওনার অবস্থা, তাদের মনে ব্যথিত হলো। তুহিনা ধীর পায়ে ওনার কাছে এগিয়ে নরম কণ্ঠে ডাকলেন, আঙ্কেল। ভদ্রলোক চোখ তুলে তাকালেন। তুহিনা ওনাকে আশ্বাস দিয়ে বলল, আপনি চোখ বন্ধ করে নিন, আপনার ছেলের অপারেশন 99% সফল হয়েছে আঙ্কেল। বাকি ৯ জনও একই ভঙ্গিতে সম্মতি জানালো। ভদ্রলোকের চোখে মুখে খানিক আশার আলো ঝলকে উঠল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, তবে ডাক্তার সাহেব যে বললেন। তুহিনা পুনরায় বলল, ডাক্তার চৌধুরী কিছু সম্ভাব্য আশঙ্কার কথা জানিয়েছেন, যা সম্ভাব্য খুবই কম, তাই আপনি এত প্যানিক করবেন আঙ্কেল। আপনি জানেন উনি কত বড় ডাক্তার, ওনার কেরিয়ারে কোনো ফেলিওর নেই, ওনার হাতে আজ অবধি একটা পেশেন্টও মরে যায়নি, আপনি সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। ভদ্রলোকের মনে হলো বুক থেকে ভারী বোঝা নেমে গেল। তিনি হাত তুলে দোয়া দিলেন, কিন্তু কাকে দিলেন সেটা বোঝা গেল না। শুধু কেবিনে ঢুকে অ্যাপ্রনটা খুলে চেয়ারের উপর গায়ে লিয়ে দিল। শরীরটা কেমন জানি বড্ড ম্যাচ ম্যাচ করছে তার। সে বসে চোখ বন্ধ করতে চোখের পাতায় ভেসে উঠল একজোড়া ভীষণ মায়াবী নীল চোখের প্রতিচ্ছবি। সে ছটফট করে চোখ খুলে ফেলল। ফোনের গ্যালারি ঘেটে একটা ছবি বের করলো। সেখানে কালো শাড়ি পরিহিতা এক অপরূপ মায়াবী কন্যা, যার চোখে মুখে উপচে পড়া লাবণ্য আর উজ্জ্বলতা। সে ছবিটার দিকে চেয়ে থাকতে থাকতে মাধুকীয় কণ্ঠে বলল, সুইটহার্ট, বলতো পড়ছি আমি, তুমি হীনা তৃষ্ণার্ত চাতকের মতো ছটফট করে মরছি। তোমার এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছে এই তৃষ্ণার্ত পিপাসার্ত বুক। কেন আমার থেকে দূরে দূরে পালাও তুমি প্রিয়তমা? কেন আমাকে আপন ভাবতে পারো না? কবে তুমি সম্পূর্ণ আমার হবে প্রিয়তমা? কবে হবে আমাদের সুখের সংসার? কবে আমাদের দিনের শুরুতেও তুমি থাকবে, মধ্যরাতের আবশেও তুমি থাকবে? কবে সমাপ্ত হবে আমার এই অসহ্য দিন? কবে আমাদের মুড়িয়ে দেবে আমাদের ভালোবাসার চাদরে, মুক্তি দেবে সকল যন্ত্রণা হতে? তার গভীর চিন্তাভাবনার মাঝে ফোনটা তীব্র শব্দ তুলে বেঁচে উঠল। ভাবনার ছেদ হতেই নরম এবং শান্ত মস্তিষ্কটা হুট করে জ্বলে উঠল তার। ফোনটা হাতে নিল। ফোনে ভাসতে থাকা নাম্বারটা দৃষ্টি আটকাতেই বিরক্ত মাত্রাটা আরেকটু বাড়ল। সে ফোন রিসিভ করতে ওপাশের ব্যক্তি ঝাঁঝিয়ে উঠে বলল, কি ব্যাপার, 4টে কি এখন বাজে? এখনও আসছো না কেন? কি করো এত? সুধীর প্রচণ্ড মেজাজ খারাপ হলো। সে ঠান্ডা গলায় প্রত্যুষ করলো, বাসর করছি, ডিস্টার্ব করবেন না। এমন লাগাম ছাড়া জবাবে ওনার প্রান্তের পাশের ব্যক্তিটি কেসে উঠে গেল। তিনি কিছুক্ষণ সময় নিয়ে গলা খাকারে দিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো বলে ফোনটা কেটে দিলেন। চরম ব্যক্তির সহিত শুদ্ধ মনে মনে কিছু ভয়ঙ্কর গালি আওড়ে বেরিয়ে গেল।
প্রথম আর ইনায় বসে আছে একটা বিলাসবহুল ক্যাফেতে। সামনে তাদের হরেক রকমের উচ্চ ক্যালোরি যুক্ত খাবার, বেশিরভাগটাই সুইট আইটেম। ইনায় খাবারগুলো তাকিয়ে তাকিয়ে মুখ চুপসে বসে আছে। প্রীতম সবার সামনে চেয়ারে বসে রাগে রাগে লোকে তাকিয়ে আছে ওর দিকে। ইনায় বেচারি অবস্থা বিড়ালের মতো, ফুঁসিয়ে যাওয়া অবস্থায় মাছের মতো। প্রীতম যেভাবে চোখ গরম করে তাকিয়ে আছে, ইনায়ের মনে হচ্ছে এই লোক বোধ হয় আরেকটু হলেই গিলে খেয়ে ফেলবে। ইনায়ের অন্তরাত্মা লাফিয়ে উঠল। ইনায়া সাফাইয়ের জন্য উদ্দেশ্যে কিছু বলার জন্য হা করবে, তার পূর্বেই প্রীতম রাগী অথচ শান্ত কণ্ঠে বলল, তোমাকে এক্ষুনি কামড়ে খেয়ে ফেলবো, তাই 2 মিনিট সময় দিলাম। শেষ ইচ্ছে প্রকাশের জন্য কিছু বলার থাকলে বলো, না হলে আমি আমার কাজ শুরু করছি। সে ভয়ার্ত চোখে প্রীতমের দিকে তাকিয়ে তুলিয়ে বলল, কি করছেন এসব? খেয়ে ফেলবেন মানে? প্রীতম চোখে ছোট ছোট করে ইনায়ের দিকে তাকালো। রহস্যময় হাসিটা মুখটা একদম ইনায়ের মুখের সামনে এনে গভীর কণ্ঠে বলল, এক্ষুনি খেয়ে ফেলবো। বলো কোথা থেকে খাওয়া শুরু করব? ইনায়া ভয়ে ভয়ে প্রীতমের নীল চোখের দিকে তাকিয়ে ঢোক গেল। প্রীতম এখনও তার দিকে একইভাবে তাকিয়ে আছে, যেন সত্যি সত্যি ইনায়ের সম্মতির অপেক্ষা করছে। প্রীতম ইনায়ের হা হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মুড়ু নাচিয়ে বলল, তাড়াতাড়ি বলো আমার রসগোল্লা, আর তো তর সইছে না, না হলে পরে দেখা যাবে। এখন যতটুকু আছে কিছুদিন পর আরেকটুও থাকবে না। তার মানে কি দাঁড়ায়? ফুল লস। আর আমি শিকদার বংশের ছেলে, ব্যবসায়িক নীতি শিরায় শিরায় বইছে। এই প্রতীক শিকদার প্রীতম তার এত বড় প্রজেক্টে কিছুতে লস খেতে চায় না। ইনায় কাবা কণ্ঠে বলল, মানে কিসে লস? প্রীতম ব্রুনাচিয়ে উত্তর দিল, লস না, আর কয়েকদিন পরই তো তোমাকে খুঁজে পাওয়া যাবে না, বাতাসে মিলিয়ে যাবে, আমার রসগোল্লা শুকিয়ে সাবুদানা হয়ে যাবে। মানে ব্যাপারটা কি হলো? আমি আঙ্গুর গাছের মালিক, কষ্ট করে গাছে আঙ্গুর ফলালাম, পাকালাম, কিন্তু সেটা খাওয়ার সময় এলে কিন্তু আমার পেটে যাওয়ার আগেই আমার মতো মেহনতের ফসল শুকিয়ে কিসমিস হয়ে গেল। এটা আমি মানতে পারবো না। তাই বুকে পাথর চেপে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এনে অবাক চোখে তাকিয়ে বলল, কি? মনে মনে বলল, এই লোক কি ভিন গ্রহের কোনো এলিয়েন? ইনেয়া যখন গভীর চিন্তা ভাবনায় ডুবে, প্রীতম দুষ্টু হেসে কোমর চেপে ধরে কাঁধে নাক কষে দিয়ে ঘোলাগা কণ্ঠে বলল, আজকে খেয়ে ফেলবো, পুরোটাই খেয়ে ফেলবো। প্রীতমের স্পর্শে আর হঠাৎ বদলে যাওয়া কণ্ঠে ইনায়ের বক্ষপিঞ্জর কাঁপন ধরল। হঠাৎ করে গলা শুকিয়ে গেল, পানির অভাব বোধ করল। প্রীতম ওর অবস্থা দেখে বাঁকা হাসলো। ভয় আর লজ্জা দুটোই বাড়িয়ে দিলে গালের কাছে মুখ নিয়ে নেশাগ্রস্তের ন্যায় বলল, ভয় পেলো তো তোমাকে ছেড়ে দেবো না রসগোল্লা, এটা তোমার শাস্তি। নো ওয়ান ক্যান স্টপ মি নাও, নট ইভেন ইউ। I will eat you alive slowly, and I will smile thinking it's all over. But that actually when the real game begins. প্রীতমের এমন নিঃশ্বাস ছড়ানো কণ্ঠে ইনায়ের চোখ বন্ধ করে নিল। নিঃশ্বাসের তীব্রতা বেড়ে গেল, কাঁপন ধরল তার হাড়ে হাড়ে। প্রীতম তার ডান হাত দিয়ে ইনায়ের গলায় হালকা স্লাইড করলো, ডান পাশের চুল সরিয়ে পাশের দিকে ঠেলে দিল, যেখানে চরম ভালোবাসা উষ্ণ গভীর চুম্বনে তাকে ছুঁয়ে দিল। প্রীতমের ঠোঁটের পরশ অস্তিত্বে অনুভব হতেই সর্বাঙ্গে যেন তীব্র বৈদ্যুতিক ঝটকা লাগলো ইনায়ার। সে আবেশে খামচে ধরল প্রীতমের ডান বাহু। প্রিয় নারীর নরম দেহের স্পর্শে আর গন্ধে প্রীতমের তীব্র নেশা চেপে বসল। ঘোর লেগে এলো চোখে। সে কান্নার দিতে চুমু খেয়ে বলল, ইউ আর দ্য পয়েন্টস আই ক্রেভ, ডার্ক, ডিলিশিয়াস অ্যান্ড ডেডলি টু মাই সোল। বলতে বলতেই তার ঠোঁটের স্পর্শ লাগামহীনভাবে ছুটে চলতে লাগলো ইনার অস্তিত্বে। কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর প্রীতমের এমন বেপরোয়া স্পর্শ আর নিতে পারল না ইনায়া। সেই প্রীতমের চুলগুলো খামচে ধরে আকুল কণ্ঠে অনুনয় করে বলল, ডোন্ট ডু দিস প্রীতম, প্লিজ স্টপ। প্রীতম সত্যি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে টেনে হিচড়ে নিজেকে সরিয়ে চেয়ারে মাথা এড়িয়ে দিল। দুটো নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে সে। তার দেহের প্রতিটি রক্তবিন্দু উত্তপ্ত লাভার ন্যায় ফুটছে। গলায় অ্যাডাম অ্যাপেল দ্রুত ওঠানামা করছে। দেহের শিরায় শিরায় দাপিয়ে বেড়াচ্ছে পুরুষালী হরমোনরা, যারা
প্রিয়নার স্পন্সর এলেই মাথার চারা দিয়ে বসে। সে ইনার দিকে চাইল। ইনার রক্তিম গাল নজরে আসতেই দমিয়ে রাখা তীব্র অনুভূতিরা আবারও মাথা চারা দিয়ে উঠল। সে চোখ বন্ধ করে কাটাকাটি কণ্ঠে হুমকি দিয়ে বলল, আমার সামনে একদম লাল হবে না রসগোল্লা। অনেক কষ্টে নিজেকে সামলাচ্ছি। এবার যদি মাথা খারাপ করে দাও তাহলে সত্যি বলছি, আল্লাহর কসম, এখান থেকে তুমি আর বেঁচে ফিরবে না। এমন ভয়ানক হুমকি কর্ণকুহরে পৌঁছাতেই ইনায়ার লজ্জায় জানালা দিয়ে ঝাঁপ দিতে ইচ্ছে করল। প্রায় মিনিট 10 পর প্রীতম শান্ত হয়ে ইনার দিকে গভীর চোখে তাকিয়ে দুষ্টু এসে বলল, গ্রিন স্যালাড অর্ডার দিয়ে দেব, জান খাবে? প্রীতমের কথা শেষ হওয়ার আগেই ইনায়া সামনের মিষ্টি প্লেট থেকে টপাটপ দুটো রসগোল্লা গালে পুড়ে ফেলে খেতে থেমে থেমে বলল, প্লিজ আর হবে না। দুদিকের গাল ফুলে পাহাড় হয়ে গেছে। ইনায়ের এমন বাচ্চামা দেখে প্রীতমের ভীষণ হাসিই পেল। ইনায়ের গাল ভর্তি মিষ্টি নিয়ে অনুনয় করে বলল, বিশ্বাস করুন আর এমন করব না। প্রয়োজনে দিনে দিনে 4 বেলা কি 8 বেলা করে খাবো। প্রীতম হেসে ইনায়ের ফুলো ফুলো দুই গালে সবাই নিয়ে চুমু খেয়ে গভীর সরে বলল, আমার সামনে থেকে সরলেই তো তোমার এসব কথা মনে থাকে না। তোমাকে কিভাবে বিশ্বাস করবো যা? সে প্রীতমের সফেদ রঙা শার্টে মুখ মুছে বলল, সত্যি বলছি আর হবে না। প্রীতম ওর দিকে ছোট ছোট চোখে তাকিয়ে বলল, সত্যি? ইনায়া প্রীতমের ডান হাত ধরে বলল, 3 সত্যি। হাসলো প্রীতম। ইনায়ের গালে বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল, যা ইচ্ছে করো, শুধু আমার রসগোল্লা সাইজ যেন ছোট না হয়। রসগোল্লা মুখে দিলেই যেন রসগোল্লা ফিল পাই, সেটা যেন সুজির দানা না হয়। এনার চোখ বড় বড় করে নিজের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। মনে মনে শিকদারদের গোষ্ঠী উদ্ধার করে বলল, নির্লজ্জ পুরুষ মানুষ, ছি। প্রীতম ক্যাফের একদিকে পুরো বুক করে নিয়েছে, আর তাই তার রসগোল্লার জন্য। প্রীতম আর ইনায়া বিল পে করে যাওয়ার সময় কিছু একটা দেখে ভ্রু কুঁচকে ফেল প্রীতম। সে ইনায়ের গালে হাত রেখে বলল, মাই লাভ, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। দেন টেস্টি রসগোল্লা চেখে দেখব। ইনায়া গাল ফুলিয়ে প্রীতমের পেটে গুঁতো মেরে বলল, অসভ্য লোক, বলে চলে গেল। ইনায়া যেতে প্রীতমের চোখ মুখে গম্ভীরতা ভর করলো। সে মুখে একটা কালো মাস্ক পরে কিছুটা দূরে গিয়ে বসা দুটো ব্যক্তির দিকে ঈগল চোখে তাকালো। অতঃপর কৌশলে তাদের পেছনের টেবিলে গিয়ে সুকলে বসে পড়ল। ক্যাফেতে একজন ব্যক্তি মুখোমুখি বসে আছে, শুদ্ধ। চোখে মুখে তার চরম বিরক্তি। সে নিজেকে সামনে সামনে ব্যক্তির উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল, কি বলবেন ঝটপট বলে ফেলুন, আমার হাসপাতালে অনেক কাজ আছে। সামনের ব্যক্তি শুদ্ধর দিকে চেয়ে কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর কণ্ঠে বলল, তুমি মনে হয় ভুলে গেছো তোমাকে আমি কি অর্ডার করেছিলাম। এই একটা কথাই শুদ্ধর মাথা রক্ত চড়ে গেল। তবু সে নিজেকে সংযত রেখে ঠান্ডা কণ্ঠে বলল, শুদ্ধ চৌধুরীকে অর্ডার করছেন? আমি যা করি নিজের ইচ্ছেতে করি। অর্ডার করে শুদ্ধ চৌধুরীকে দিয়ে কিছুই করানো যায় না। সামনের ব্যক্তি বোধহয় একটু লজ্জাই পেল, মজা পেয়েছে। সে কটাক্ষ করে বলল, কিন্তু তুমি তো গত বছর আমার সকল হুকুম অক্ষরে অক্ষরে তামিল করেছ, আমার হাতের ইশারায় চলেছ, যা করতে বলেছি তখন তাই করেছ। ভালো মন্দের দিকে তাকাওনি, কারণ তুমি জানো আমার কথা মতো না চললে তোমার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি খুব ভালোভাবেই জানি আমি না চাইলে তুমি কিছুই তোমার প্রাণ পাখিকে তোমার করতে পারবে না। তোমাকে তোমার জান একমাত্র আমি দিয়ে দিতে পারি। আমার সাহায্য ছাড়া ওদিকে তুমি কোনোভাবে হাত বাড়াতে পারবে না। শুধু বাঁকা হেসে বলল, ঠিক বলেছে, আমি আপনার সকল হুকুম মেনেই চলেছি, কারণ আপনি জানতেন আমার দুর্বলতা কী। তাই তো আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পেরেছেন। ভালোবাসায় দিশারা হয়ে গিয়ে আপনার সব কথা মেনে চলেছি। কিন্তু কি জানেন তো, এখন আমি আপনাকে খুব ভালো মতোই চিনি। আপনি এমনিতেও তো কোনো দিনই আমার প্রাণ আমাকে দেবেন না, শুধু গুটি হিসেবে ইউজ করে যাবেন। তাই আপনার হাতের দিকে চেয়ে থাকার মতো মানুষ আমি নই। শুধু চৌধুরী যেটা চায় পায় না, সেটা সে কেড়ে নিতে জানে। আমার ভালোবাসা কেড়ে নেওয়ার সামর্থ্য আমার আছে। আসলে কি বলুন তো, আপনার এই অপনালে দেখে মাঝে মাঝে ভাবি, এখানে বোধহয় বানানটা হবে আপনাকে, ভুল লেখা আছে। সেই যখন আপনার মতো একখানি চিজ তৈরি হবে, তখন শয়তানি কি দরকার ছিল? আপনি তো মিয়া খুব তাড়াতাড়ি শয়তানের চাকরিটাও খেয়ে ফেলবেন। আপনার সাথে শয়তানি বুদ্ধিতে শয়তানরাও ডাহা ফেল।
আপনি কি সুন্দর এক ঢিল, 2 পাখি মেরেছেন। লোহা গরম থাকতে থাকতে ঘা মেরে দিয়েছেন। সঠিক সময়ে সঠিক জায়গায় ঢিল মেরেছেন। আমাকে আর প্রণয়কে একসাথে আপনার স্বার্থে ব্যবহার করেছেন। আরও আর আমারও আপনার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু এখন আমি আর আপনার একটা কথা শুনতে বাধ্য নই। কারণ আপনি যখন আমাকে ব্যবহার করেছেন, আমিও আবুতুর চৌধুরী শুদ্ধ। এতটা কাঁচা খেলোয়াড় আমিও নই। আমি জাস্ট একটা টোকা দিলেই আপনার এতদিনে গড়া মান মর্যাদা, আত্মসম্মানের, টাকা পয়সার পাহাড় জাস্ট গুড়িয়ে যাবে। আপনাকে ধ্বংস করে দিয়ে রাস্তায় বসিয়ে দিতে আমার সেকেন্ডে 5-এর লাগবে না। তাই খুব সাবধান, ভুলেও ভাববে না। এখন আপনি যা বলবেন আমি তাই করব। এমন অপমানজনক কথায় সামনের ব্যক্তি একটুও লাগলো না, বরং হেসে বলল, ভালোবাসা কমে গেছে মনে হয়, নাকি এখন আর পেতে ইচ্ছে করে না? তুমি যদি আমার কাছেই না আসো, তবে এমন সুন্দর হরিণী তোমাকে আমি দেব কিসের জন্য? কি লাভ আবার? তুমি জানো ভালো মতোই আমার প্ল্যান BC এগুলো অলরেডি রেডিই থাকে। প্রিয়তাকে নিয়ে এমন কুচিত মন্তব্য কানে আসতেই শুধু ফোঁসে ভরসা মুখে রাগে লাল টকটকে হয়ে গেল। সে রক্তচক্ষু নিয়ে তাকালো, তার কণ্ঠ অস্বাভাবিক শীতল। সে হেসে বলল, আমাকেই দেবেন। কারণ সবাই জানে ভিলেন আমি, কিন্তু পর্দার আড়ালে আসল ভিলেন সম্পর্কে কেউ কি জানে? জানি না। তবে আমার সুইটহার্ট, যদি আমার না হয়, তবে আপনার সম্বন্ধে শুধু এদেশের খবরের কাগজ নয়, যা সারা পৃথিবীর নিউজ চ্যানেলে প্রচারিত হবে। আপনি একদিনই পুরো সেলিব্রিটি হয়ে যাবেন। আর আপনি জানেন আমি এটা করতেই পারি। আমার সুইটহার্টকে পাওয়ার জন্য যদি আমাকে গোটা দুনিয়ার সাথে লড়তে হয়, শুদ্ধ চৌধুরী তাতেও রাজি। শুধু যে কোনো মূল্যে আমার সুইটহার্ট শুধু আমার। শুদ্ধের কণ্ঠ শান্ত, অথচ চোখ মুখে ভয়াবহ রকমের ভয়ঙ্কর। সে পুনরায় হেসে বলল, আপনি নিশ্চয়ই জানেন আপনি মাত্র 17 বছরের একটা ছেলেকে দিয়ে কি করিয়েছেন। সে এইটুকু বয়সে যদি 5টা খুন করতে পারে, তাহলে 12 বছরে সে কি করতে পারে সেটা আপনার চেয়ে ভালো আর কে বা জানে। সামনের লোকটার কপালে সূক্ষ্ম চিন্তার রেখা দেখা গেল। লোকটা হেসে জবাব দিল, যে করতে পারে সে ভাঙতে পারে। আমি নিজের হাতে তোমাকে তৈরি করেছি, প্রয়োজনে নিজের হাতে ধ্বংস করে দেব। এমন কথায় অট্টসিধে হেসে ফেলল শুদ্ধ। কি বিভৎস ভয়ঙ্কর দেখালো সেই হাসি। যে লোকটার মুখের কাছে মুখ নিয়ে ভয়ঙ্কর ভঙ্গিতে বলল, এখন আর আমি আপনার অকাদের মধ্যে নেই। আমার কাছেতে এলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। যতই হোক, এতদিনের ক্রাইম পার্টনার আপনারা, আমরাও রয়েছি। আপনি বরং আমার কথা মতো চলুন, দেখবেন আপনার বিশ্রী রূপ সম্পর্কে কেউ জানবে না। লোকটা রেগে গেল, বলল, 2 দিনের ছেলে, তুমি আমায় ব্ল্যাকমেল করছো? শুধু হেসে কফির কাপে চুমুক দিয়ে বলল, ধরে নিন তাই। সামনের ব্যক্তি মাত্রাতিরিক্ত মেজাজ খারাপ হলো। তিনি নিজেকে ঠান্ডা করতে বললেন, কারণ আমি একে নিজের হাতে সাইকো বানিয়েছি। এই যে কি পরিমাণ ভয়ানক, সেটা ওনার চেয়ে ভালো কেউ জানে না। তাই তিনি রাগটা গিলে বললেন, ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, পরিণীতা এখনো ওই ছেলেটার সঙ্গে মেলামেশা করছে কেন? শুধু কফির কাপে দ্বিতীয়বারের মতো চুমুক দিয়ে বলল, ভালোবাসে অনেক। সামনের লোকটা মুহূর্তে ছুটে গেল, টেবিলের ওপর ভারী মেরে বলল, ভালোবাসা মাই ফুট। তোমাকে বলেছিলাম ওই ভিখারির বাচ্চা থেকে পরিণীতাকে দূরে রাখতে। শুধু তার ছিল এসে বলল, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পরে দেখলাম ওদের ভালোবাসার গভীরতা আপনার মনের মর্যাদার নর্মদার পরিমাণ থেকে 1000 ফুট বেশি। এতক্ষণ না রাখলেও এই মুহূর্তে সামনের ব্যক্তি রেগে ফেটে পড়লেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, ওই ভিখারির বাচ্চার সঙ্গে কিসের ভালোবাসা? ওর কিসের যোগ্যতা আছে পরিণীতাকে ভালোবাসার? শুধু ভ্রু কুঁচকে বলল, আপনার সমস্যা? আপনার পরিণীতা আপনি আলাদা করে নিন। এটা আপনার জন্য আর কি এমন বড় ব্যাপার? মানুষের ভালোবাসা কেড়ে নেওয়া তো আপনার পুরনো পেশা। সত্যি একটু ভাবনার ভঙ্গিতে বলল, এই কেসে মনে হয় আপনার মুখোশটা সরিয়ে আসতে হবে না। আসছি, ভাবছি তখন আপনার কেমন অবস্থা হবে। সোজাসুজি কিছু বললে আপনার মুখোশ খুলে যাবে, আর না বললে এতদিনের করা অহংকার ধুলো মিশে যাবে। ভালো পেঁচে পড়েছেন তো আপনি। লোকটার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। শুধু বেশ মজাই লাগছে। সে আর একটু রাগিয়ে দিয়ে বলল, কি ভাবছেন? প্রণমী আর আদিলের সঙ্গে যা করেছিলেন, পরিণীতা আর আবিদের সাথেও তাই করবেন? প্রণমীর কথা কানে যেতে লোকটার চোখ অসম্ভব লাল হয়ে গেল, যেন চোখ
বন্ধ করলেই রক্ত গড়িয়ে পড়বে। শুধু বাঁকা হাসলো, কণ্ঠে ঘৃণা মিশিয়ে বলল, আপনি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারেননি, আমি জানি। আপনি পূর্ণমী আর আদিলের সঙ্গে যা করেছেন, ভবিষ্যতে পরিণীতা আর আবিদের সঙ্গেও তাই করবেন। হোয়াট এভার, আমার এসব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমার পরিণীতা, আপনি যা ইচ্ছে তাই করুন। আমার বন্ধু কই? লোকটা বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, জানি না, কিছু নিয়েছিলাম কিন্তু হারিয়ে ফেলেছি। এই একটা কথাই যথেষ্ট ছিল শুধুকে উত্তেজিত করার জন্য। মুহূর্তে শুদ্ধর কপালে শিরা ফুলে উঠল। সে তড়াক করে বসা থেকে উঠে দাঁড়ালো, সামনের ব্যক্তির দিকে আঙুল তুলে শাসিয়ে বলল, আমার বন্ধুর যদি কিচ্ছু হয়, আই সোয়ার তোকে আর তোর সোকল মান সম্মানকে জীবিত মাটি চাপা দিয়ে দেবো, মাইন্ড ইট। বলে হনহন করে ক্যাফে থেকে বেরিয়ে গেল। লোকটা সুদের কথা কানে তোলে না, বরং সে নিজেই খুব চিন্তিত প্রণয়ের ব্যাপারটাকে নিয়ে। প্রীতমের চোখে মুখে হা হয়ে গেছে। এসব কি শুনলো সে? এত খারাপেরা! এটা ভাবতেই ঘৃণায় প্রীতমের গা গুড়িয়ে এলো। বিশেষ করে এই ব্যক্তির কথা ভাবতেই প্রীতমের মন তীব্র ঘৃণায় বিষে ভরে উঠল। তার মন বলল, এই ব্যক্তিকে নিজের হাতে শেষ করতে পারলে হয়তো এটি মানুষই শান্তি পেত। এই মানুষটা নামক জানোয়ারটার জন্যই সবার জীবনে এত সমস্যা। এর জন্যই প্রীতম প্রিয় আপুকে হারিয়েছে। এই লোকটার জন্যই তার বোনের জীবন এত সমস্যা, এত কষ্ট। সে মনে মনে শপথ করল, যদি কোনোদিন সুযোগ পায় এই ব্যক্তিকে সে নিজের হাতে শাস্তি দেবে। কিন্তু প্রণয় ব্যাপারটা মাথায় আসতে প্রীতমের রক্ত ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত হাতে প্রণয় নাম্বার ডায়াল করতে করতে ক্যাফে থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা 6টা, দক্ষিণ আকাশে মেঘ ঘুরঘুর করছে। খানিক পর পরই ঝোড়ো হাওয়া বইছে। হয়তো রাতে আকাশ ফাটিয়ে বৃষ্টি নামবে, হয়তো গ্রীষ্মের শেষে বর্ষার আগমন ঘটেছে। প্রিয়তা ব্যালকনিতে দাঁড়িয়ে প্রিয় সাদা গোলাপের গাছে পানি দিচ্ছে। মাঝে মাঝে বয়ে আসা হালকা হাওয়া তার দ্বিগল চুলে বাতাস উড়িয়ে দিচ্ছে। প্রিয়তা সারাদিনে থেকে মনটা কেমন অস্থির অস্থির করছে। সে কিছুতেই কোথাও একদমই শান্তি পাচ্ছে না। বারবার তার কানে রাতের প্রণয়ের সেই অবিশ্বাসী দৃষ্টিচোরা চোখের সামনে ভেসে উঠেছে। ভীষণ আফসোস হচ্ছে তার। মন বলছে, কেন যে কাল মিথ্যে বলতে গেলাম, একটু সাহস করে সত্যি বলেই দেখতাম। প্রণয় ভাই নিশ্চয়ই এতটা ভুল বুঝতেন না, কিন্তু আমাকে আমার থেকে বেশি ভালো বোঝেন। আমি নিশ্চয়ই বুঝেছেন আমি মিথ্যে বলেছি। প্রিয়তা দোলনায় বসে দূরের আকাশে চাইল, যেখানে টুকরো টুকরো কালো মেঘ জমাট বেঁধে আছে। হঠাৎই বিদ্যুৎ চমকে উঠেছে, প্রায় অন্ধকার হয়ে আছে চারপাশ। সে দূরের আকাশে দৃষ্টি রেখে আর মনে বলল, আমার মিথ্যা বলতে আপনি কিছু বেশি শান্তি পান? প্রণয় ভাই, কি করতাম বলুন, কিভাবে বলতাম? ওই লোকটা আমাকে আপনার থেকে বেশি ছুঁয়ে দিয়েছে। আপনার কষ্ট হতো না? হতো না বলুন? কেনই বা হবে? আপনি তো আমাকে ভালোবাসেননি। হয়তো ভুল বুঝেছেন, খারাপ ভাবতেন। এই ভয় বলিনি। ভীষণ ভয় হয় জানেন, যদি আপনি আমাকে ঘৃণা করেন। আপনার চোখে আমার জন্য ভালোবাসা নেই, এটা মেনে নিতে পারলেও ঘৃণা আছে সেটা মেনে নিতে পারা যায় না। মরে যাব আমি। হয়তো আপনি আমাকে ভালোবাসেননি কখনো, কিন্তু আমি ভালোবাসি। আপনার চোখে ভালোবাসা নাই পাই, ঘৃণা পেতেও চাই না। হয়তো আমি আপনার কাছে আপনার অভ্যাস, আপনার দায়িত্ব, কর্তব্য, আপনার মায়া, কিন্তু আপনি আমার কাছে সব কিছু ঊর্ধ্বে। আপনি আমার কাছে আমার না পাওয়া ভালোবাসা, আমার আমৃত্য অপেক্ষা। অপেক্ষা আমার বেঁচে থাকার কারণ। হয়তো আপনি আমাকে অনেক গভীর আঘাত করেছেন, কেড়ে নিয়েছেন আমার সব অধিকার। ভালোবাসিনি কখনো, এই জন্য আমি আপনার ওপরে কোনো অভিযোগ করিনি। জানেন কেন? কারণ আপনি আমার ভালোবাসার সাথে আছেন, ভালো আছেন। এটাই অনেক। আপনার সুখে সুখী আমি। আপনি আমাকে ভালো নাই বাসতে পারেন, এটা আপনার স্বাধীনতা। মনে ওপর কারো জোর চলে না, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে কতটা ভালোবেসেছি তার কোনো পরিধি আমি নির্ধারণ করতে পারবো না। জানি না এটা ভালোবাসা নাকি মরণরোগ, হবে হয়তো কিছু একটা, কিন্তু আমার জন্য এটা প্রাণঘাতী। আমার এই নিঃশব্দ ভালোবাসা হয়তো সবার কাছে কলঙ্ক, বেয়াদবপনা, দুশ্চরিত্রার লক্ষণ। কিন্তু কি করবো বলুন তো? এতগুলো ত্যাগ করা আমার পক্ষে প্রাণ ত্যাগ করার থেকেও বেশি যন্ত্রণাদায়ক। এই বোঝা আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে। এটা আমার মরণের সুখ। আপনার কথা যারা জানে সবাই বলে এটা পাপ আপনাকে ভুলে যেতে, কিন্তু তারা কি কখনো আমার জায়গায় নিজেকে রেখে কল্পনা করেছে আমার মতো করে কাউকে ভালোবেসেছে? আপনি আমার সম্পূর্ণ উপস্থিতি।
আমি তার ক্ষুদ্র এক অংশ। আমি নিজেকে বাদ দিতে পারবো, কিন্তু আপনাকে নয়। ভুলে যাওয়া বললেই কি আমি আপনাকে ভুলে যাব? সত্যি কি ভালোবাসা ভোলা যায়? সবাই যদি ভালোবাসাকে ভুলে যায়, তবে কষ্ট পাবে কারা? যন্ত্রণা করে পুড়ে মরবে কারা? কষ্ট পেতে পেতে বাঁচার জন্য হলো আমার আপনাকে ভালোবাসতে হবে প্রেমের শিকার। যতদিন জীবনে বাঁচবো ততদিন তোমার প্রেমানলে জ্বলে মরতে চাই, হোক সেটা সুখের বা দুঃখের। মেঘলা আকাশের দিকে তাকিয়ে মনের সকল ব্যথা উচ্চার করে গুনগুনিয়ে 2 লাইন গাইল প্রিয়তা। ও যদি বলি ভুলে যেতে, মন চায় কথা শোনে না, চোখের আকাশের যে বৃষ্টি থামে না। জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায়? হাসি মুখে কত কিছু ব্যথা মেনে নিতে হয়। আরে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতে নিঃশব্দে গড়িয়ে পড়ল 2 বিন্দু তরল অশ্রু। প্রিয়তার ব্যথার আকাশ ও বোধ হয় ব্যথিত হলো অশ্রু জলের সাথে তাল মিলিয়ে আকাশও কেঁদে উঠল। টুপটাপ করে পড়তে লাগলো বছরের প্রথম বাড়িধারা। বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়তে শেখদার বাড়ির আশেপাশে বেশ সরগরম। সকলের দাবি আজকের ডিনারে কেবল খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হবে। 4 গিন্নি মিলে স্পেশাল খিচুড়ি রান্নায় ব্যস্ত। ড্রয়িং রুমে সব ভাই বোন মিশে খুশি গল্প করতে মেতেছে। শুধু প্রীতম একদম চুপচাপ বসে আছে। সে কিছু নিয়ে ভীষণ চিন্তিত। তন্ময় হোমওয়ার্ক শেষ করে হেলে দুলে এসে অরণ্যের পাশে ধপাস করে বসে পড়ল। তার বিশাল খিদে পেয়েছে। অরণ্য তন্ময়কে দেখে শয়তানি হাসি দিয়ে বলল, কিরে কুমড়ো পটাশ, ছোট আম্মুকে ফাঁকি দিয়ে পড়া শেষে কেটে পড়েছিস? কিন্তু তন্ময় ওর কোনো কথায় পাত্তা দিল না। বাঁকা হাসলো অরণ্য। সেও তো ছেড়ে দেওয়ার পাত্র না। সে আবার কিছু বলবে তার আগেই প্রীতমের কথায় বাজ পড়ল শিখদের বাড়ির ড্রয়িং রুমে। প্রীতম উত্তেজিত কণ্ঠে চিৎকার দিয়ে বলে উঠল, কোন হসপিটাল? কি হয়েছে? ওপাশের ব্যক্তি শুধু হসপিটালের নামটি বলল, আর কিছু বলতে পারল না। তার আগেই ফোনটা কেটে গেল। প্রীতমের চিৎকার শুনে তনুশ্রী বেগম ছুটে আসলেন। তখন প্রিয়তাও সিঁড়ি দিয়ে নামছিল। অনুশ্রী বেগমের উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আম্মু? চিৎকার করছো কেন? প্রীতম কাপ কণ্ঠে বলল, বড় দাদান কার অ্যাক্সিডেন্ট করেছে বড় আম্মু। পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।